দাদা, ওরা তো এসেই পড়লো একেবারে। এবারে কি করা যায় যতীনদা? ভয় পাস না, কেউ ভয় পাস না। ভুলে যাস না, আমরা সবাই ভারত মায়ের বীর সন্তান। আজ যদি মরতেই হয় তবে লড়াই করেই মরব। আমাদের হাতে যা অস্ত্র আছে তাই দিয়েই আমরা লড়াই লড়ব। এগিয়ে চলো সবাই, ওদের আক্রমণের উত্তর দিতেই হবে আমাদের। বন্দে মাতরম, বন্দে মাতরম। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য। সত্যি তো, কত বীর বিপ্লবী আমাদের জাতির মুক্তির জন্য নিজেদের প্রাণের বলি দিয়েছেন, আর আমরা তাদের সবাইকে মনেও রাখি না। আজ আমরা আপনাদের এরকমই ভারত মাতার একজন বীর সন্তানের গল্প শোনাব, যার রক্তের বিনিময়ে আমাদের দেশ আজ স্বাধীন হয়েছে। শুনতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা। লেখক সৌভিক রায়ের কলমে, বিপ্লবী বাঘা। সকালের নরম মিঠে রোদ জানালা দিয়ে এসে পড়েছে ঘরের মেঝেতে। ঠিক তার পাশেই একটা ছোট্ট টেবিলে সদ্য শেষ করা চায়ের কাপটা নামিয়ে রেখে খবরের কাগজ পড়তে ব্যস্ত বৃদ্ধ বিমলবাবু। ঠিক এমন সময়ে তার ছোট্ট 10 বছরের নাতি সায়ন হাতে একটা ছোট্ট কাগজ আর পেন নিয়ে দৌড়তে দৌড়তে এসে পড়ল তার কাছে। দাদু, ও দাদু। কি ব্যাপার দাদু ভাই, আজ যে একেবারে সকাল সকাল উঠে পড়েছো দেখছি। হ্যাঁ দাদু, স্কুলে একটা প্রজেক্ট আছে, সেটা একটু তোমার হেল্প লাগবে দাদু। ওরে বাবা, তা কিরকম প্রজেক্ট একটু শুনি। আমার স্কুলে বলেছে যে কোন একজন বাংলার বিজ্ঞান নিয়ে তার জীবনী ও কৃতিত্ব সম্পর্কে আমাদেরকে নিজের ভাষায় লিখে নিয়ে যেতে হবে। ও আচ্ছা, এবারে বুঝলাম। তা দাদু ভাই, তুমি কাকে নিয়ে লিখতে চাও? ওটাই তো বুঝতে পারছি না দাদু। আমার সব বন্ধুরা নেতাজি, ক্ষুদিরাম এনাদেরকে নিয়ে প্রজেক্ট করছে, কিন্তু আমি কাকে নিয়ে প্রজেক্টটা করবো সেটাই তো বুঝতে পারছি না দাদু। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, আমি তোমাকে আজকে বিপ্লবী বাঘা যতীনের জীবনের গল্প শোনাবো। বাঘা যতীন কে ছিলেন দাদু? তিনিও নেতাজি, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেনের মতোই বীর বিপ্লবী ছিলেন। তিনিও আমাদের দেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণের বলিদান দিয়েছিলেন। তাঁর মতো বীর শহীদ বাঙালি জাতির ঘরে জন্মেছিলেন বলেই আমরা ভারতীয়রা আজ ব্রিটিশ মুক্ত স্বাধীন ভারতের নাগরিক। ছোট্ট যতীন বসে আছে নিজের মায়ের পাশে। তার মা শুয়ে রয়েছেন। বেশ কয়েকদিনের রোগে ভুগে একেবারে কঙ্কালসার চেহারা হয়ে গেছে তার। বিছানার পাশের ছোট্ট পিদিমের আলোয় ঘরটাও যেন বিষণ্ণতায় ডুবে আছে। ছোট্ট যতীন নিজের মায়ের মাথার কাছে বসে বাতাস করে চলেছে ধীরে ধীরে। জল, একটু জল। হ্যাঁ মা, এই তো দিচ্ছি। ঘরের এক কোণে রাখা ছোট কুজো থেকে একটু জল এনে সে দিল নিজের মায়ের কাছে। আস্তে আস্তে তার মা একটু জল খেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, আমার হাতে আর মনে হয় না বেশি সময় আছে, কিন্তু মনে রাখিস, তোকে তোকে পড়াশোনা শিখতে হবে, অনেক অনেক বড় মানুষ হতে হবে।
বল বল বাবা যতীন, বল আমার কথা রাখবি তো? বল বল, রাখবি তো? হ্যাঁ মা, আমি তোমার কথা রাখবো মা। নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে একটু হাসলেন তিনি। যতীন দেখল এক ফোঁটা জল যেন গড়িয়ে পড়ল তার মায়ের দু চোখ দিয়ে। শিথিল হয়ে এলো তার হাতখানি। সে নিজের মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মা 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 মা। আর তখনই যেন কোথা থেকে একটা অবাধ্য দমকা বাতাস এসে নিভিয়ে দিল ছোট্ট পৃথিবীটাকে। সারা ঘরটাকে মুড়ে দিল গহন অন্ধকারের চাদরে। কলিকাতার রাজপথগুলিতে আজ বেশ সাজো সাজো রং, যেন কোনো উৎসব লেগেছে। সেই সুদূর গ্রেট ব্রিটেন থেকে প্রিন্স অফ ওয়েলস আসছেন ভারত পরিদর্শনে। আর সেই পরিদর্শনের সূচনাই হবে বেঙ্গল প্রেসিডেন্সির রাজধানী শহর কলিকাতা দিয়ে। তার আগমনের সংবাদ পেয়েই এত আয়োজন। ব্রিটিশ অফিসাররা তো বটেই, এমনকি বেশ কিছু ভারতীয়রাও সমবেত হয়েছেন রাজপথের দুপাশের ঘিরে থাকা ফুটপাতগুলোতে। উচ্চবিত্ত ব্যবসায়ীদের বেশ কিছু ঘোড়ায় টানা গাড়ি রয়েছে পথের পাশে, সেগুলির জানলায় পর্দা টাঙানো। সম্ভবত মহিলারা রয়েছেন তার মধ্যে। এমন সময় সেই সমবেত বাঙালিদের ভিড়ের মধ্যে 4 জন ইংরেজ যুবক এসে উপস্থিত হলো। তাদের মুখ চোখ দেখেই বোঝা যায় তারা একটু অসন্তুষ্ট, সম্ভবত বসার জায়গা পায়নি বলেই। হঠাৎ করেই তাদের নজর পড়ল একপাশে থাকা সেই ঘোড়ায় টানা গাড়িগুলোর দিকে। মুহূর্তেই বাঁকা হাসি খেলে গেল তাদের মুখে। Let's go. I think I have found a better place for us to sit. Well, let's go then. এবারে তারা এগিয়ে গেল গাড়িগুলোর দিকে। আর তারপরেই সবাইকে রীতিমতো অবাক করে দিয়ে উঠে বসলো গাড়ির মাথায়। গাড়ির মধ্যে বসা মহিলারা এরকম ঘটনায় ভয়ে বেশ একটু চেঁচিয়েই উঠল। ও মা, এ কি? এনারা সব আমাদের গাড়িতে উঠছেন কেন? মা, এনারা এরকম আমাদের গাড়িতে উঠছেন কেন? আমার না খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে। গাড়ির ছাদে ওঠা একটি যুবক এবারে জানালার পর্দা সরিয়ে কম বয়সী যুবতীটিকে উদ্দেশ্য করে বলল, Dear girl, why are you so afraid? আমাদেরকে এন্টারটেইন করো, বিউটিফুল। বাকি ইংরেজ যুবকরাও হেসে উঠল যুবকটির কথায়। বেশ কিছু অশালীন বিদ্রূপ আর কথা ভেসে আসতে লাগলো তাদের দিকে। তবে সব থেকে আশ্চর্য বোধ হয় সেখানে উপস্থিত ভারতীয়দের আচরণ। তারা কেউই এগিয়ে এলেন না সাহায্য করতে, ভয়ই সম্ভবত। এমন সময় হঠাৎ করেই সেই ভিড় ঠেলে এগিয়ে এলেন একজন যুবক। তারপরেই সবাইকে অবাক করে দিয়ে সেই টানা গাড়ির দিকে এগিয়ে গিয়ে একজন ইংরেজ যুবকের কলার চেপে ধরে বলল, চলো, আমি তোমাদের এন্টারটেইন করাচ্ছি। সেই যুবক এক টানে সেই ইংরেজ যুবকটিকে এনে ফেলল রাস্তার উপরে। তারপরে আর এক ইংরেজ যুবক প্রতিবাদ করতে এলে এক মোক্ষম ঘুষিতে ঘায়েল করলো তাকেও। এরপর রীতিমতো হাতাহাতি শুরু হলো তাদের মধ্যে। তবে সে যুবকের সামনে টিকতে পারল না তারা কেউই। কোনো মতে পালিয়ে বাঁচল তারা। তার এই বাহাদুরি দেখে বেশ অবাক হলো বাকি ভারতীয়রা। মেয়েটির মা এগিয়ে এলেন তার দিকে। বাবা, বাবা তুমি না থাকলে আমার মেয়েটার যে কি হতো জানি না। আশীর্বাদ করি বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। সত্যি বাবা, তুমি আজকে যা সাহস দেখালে তা আমাদের কারোর ক্ষমতা নেই। তুমি সত্যি ধন্য বাবা। না, আপনার এ কথা মানতে পারলাম না। আমরা ভারতীয়রা সংখ্যায় বেশি, গায়ের জোর বা বুদ্ধিতে কিছুতেই এই গোরাদের থেকে কম নয়। কিন্তু আমরা যতদিন এভাবেই চুপ করে সব কিছু সহ্য করব, ততই বেশি অত্যাচার হবে আমাদের উপরে। তাই এবারে ভারত মাতার বীর সন্তানদের জেগে উঠবার সময় হয়েছে। তুমি ঠিকই বলেছ বাবা।
তোমাদের মতো ভারতের বীর সন্তানেরাই পারে গোরাদের এই অত্যাচার থামাতে। এই বলে একটু চুপ করলেন সেই ভদ্রলোক। তারপর চলে যাওয়ার আগে হঠাৎ করে কি মনে হতে তিনি জিজ্ঞেস করলেন, এই দেখেছো, এই এত কথার মাঝে তোমার নামটাই তো জানা হলো না। যতীন্দ্র মুখোপাধ্যায়, তবে সবাই আমাকে যতীন বলেই ডাকে। এই যতীনদা, আর কত দূরে যেতে হবে বলো তো? এই তো চলি এসেছি আমরা। এই জঙ্গলটা পেরিয়ে কিছু দূর আর গেলেই আমাদের গ্রাম। যতীন তার বন্ধুকে নিয়ে বেশ কয়েক বছর পর ফিরছে নিজের পৈতৃক বাড়ি কেয়া গ্রামে। এখন আর সে ছোট্টটি নেই, সে এখন বিএ পাস যুবক। তার মতো সাহসী স্বভাবের ছেলের জুড়ি মেলা ভার। এই কদিন আগেই কলিকাতায় কিছু ইংরেজ সাহেবের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল সে। বেচারা সাহেবরা কোনো মতে পালিয়ে বেঁচেছে তার হাত থেকে। এখন তার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয়রা সবাই এই একরোখা যতীনকে নিয়ে চিন্তায় থাকে। কে জানে সে কখন কি করে বসে। যতীনদা, এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু জানোয়ার থাকে না তো? গ্রামবাসীদের অনেকে এই জঙ্গলে নাকি বাঘ দেখেছে শুনেছি, কিন্তু চিন্তা করিস না ভাই, আমরা গ্রামের কাছেই এসে পড়েছি। জঙ্গলের প্রান্তরেখা ধরে ধান জমি বিস্তৃত হয়ে গেছে গ্রাম অবধি। সদ্য বর্ষার জলে ভেজা নিবিড় ঘন সবুজ অরণ্য আর সবুজ ধান জমি দেখলে মনে হয় যেন একটা সবুজ রেখা ঘিরে রেখেছে গ্রামের প্রান্তকে। নিবিড় অরণ্যে মাঝে মাঝে কিছু পাখি ডেকে উঠছে, আর তার মধ্যে দিয়েই দুই বন্ধু এগিয়ে চলেছে অতি সন্তর্পণে। হঠাৎ করেই তাদের থেকে 10-15 হাত দূরে একটা ঝাঁকড়া গাছের পাতা নড়ে উঠল একটুখানি। দুই বন্ধুই পিছিয়ে এলো কয়েক পা। সাবধান, খুব সাবধান। তাদের মনে হলো যেন বেশ বড় হলুদ রঙের একটা কিছু রয়েছে গাছটার পিছনে, কিন্তু এবারে যেটা দেখলো তার জন্য প্রস্তুত ছিল না তাদের দুজনের কেউই। হঠাৎ করেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা বাঘ, দু চোখে এক চরম ক্ষুধা আর হিংস্র দৃষ্টি নিয়ে, যেন তাদের উপর লাফিয়ে পড়ার আগে দক্ষ শিকারীর মতো জরিপ করে নিচ্ছে তাদের দুজনকে নিজের সেই স্থির শীতল হিংস্র দৃষ্টিতে। তার বন্ধু কয়েক পা পিছিয়ে গেলেও সাহসী যতীন কিন্তু ভয় পেল না একটুও। ধীরে বন্ধু, ভয় পেও না। বরং নিজের কোমরে গোজা ছোট্ট পোঁটলাটা থেকে বের করে আনলো একটা তীক্ষ্ণ ছোড়া। রাস্তায় যদি কখনো চোর ডাকাতের সম্মুখীন হতে হয় তাহলে এই ছোড়া কাজে লাগবে, এই ভেবেই নিজের সাথে করে সে নিয়ে এসেছিল এটা। কিন্তু এখন এই নরখাদকের সামনে পড়তে হবে তা ভাবেনি। যতীন ভালো করে হাতে তুলে ধরল তীক্ষ্ণ ছোড়াটি। তারপরে প্রস্তুত হলো সে। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই সেই জঙ্গল যেন কেঁপে উঠল বাঘের গর্জন। এরপরেই সে ঝাঁপ দিল যতীনকে লক্ষ্য করে। যতীনও লাফিয়ে পড়ল বাঘটির উপর নিজের ছোড়া বাঘি। বনভূমি বারবার কেঁপে উঠতে লাগলো বাঘের গর্জন আর এক অতি সাহসী যুবকের মুহুর্মুহু হুঙ্কারে, যেন দুটি বাঘের লড়াই লেগে গেছে। তারপর এক সময় রক্তাক্ত যতীন ওই অবস্থাতে নিজের হাতের দৃঢ় বাঁধনে পিছন থেকে বাঘটির গলা চেপে ধরে তারপর অন্য হাতে ধরে থাকা ছোড়াটা বেশ দ্রুততার সাথে ঢুকিয়ে দিল বাঘটির ঘাড় লক্ষ্য করে। আহত হয়েও আরো বেশ কিছুক্ষণ লড়াই করে চলল বাঘটি। তারপর এক সময় থেমে গেল তার সমস্ত প্রচেষ্টা। বড় লকলকে জিভটা বেরিয়ে এলো রক্তাক্ত মুখের ভেতর থেকে। যতীনও আর যেন পারল না, বাঘটিকে ছেড়ে দিয়ে সে নিজেও লুটিয়ে পড়লো এক পাশে, আর শুধু তাকিয়ে দেখলো নিজের হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকা বন্ধুটির দিকে।
তারপর আস্তে আস্তে যেন ঝাপসা হয়ে এলো তার চোখের সামনের দৃশ্যপট। বাপরে বাপ, দাদু বাঘে যতীনের কি হলো? তিনি কি মারা গেলেন দাদু? না দাদু ভাই, তিনি মারা যাননি। তিনি যে ভারত মায়ের বীর সন্তান, তার কি এত সহজে হেরে গেলে চলে দাদু ভাই? তার সাথে যে বন্ধুটি ছিল, সেই কোনো মতে পাশের গ্রামের লোকেদের ডেকে আনলো। তারপর তারা সবাই মিলে তাকে নিয়ে গেল কাছেরই একটা হসপিটালে চিকিৎসার জন্য। প্রথমে নাকি তার অবস্থা খুবই গুরুতর ছিল। ডাক্তাররা ভেবেছিলেন হয়তো তার একটা পা কেটে বাদ দিতে হতে পারে, কিন্তু আমাদের দেশের এই বীর বিপ্লবী মানুষটি সব বিপদ কাটিয়ে সুস্থ সবল অবস্থাতেই আবার ফিরে এসেছিলেন মৃত্যুর মুখ থেকে। তাহলে তো দাদু উনি খুব সাহসী ছিলেন বলো। সে তো বটেই দাদু ভাই, আর এই বাঘকে মেরেছিলেন বলেই লোকে তাকে বাঘা যতীন বলেই ডাকত। যখন ডাক্তারবাবুরা তাকে অপারেশন করে তার পা কেটে বাদ দেওয়ার কথা বলেছিলেন, তখন তিনি কি উত্তর দিয়েছিলেন জানো? কি করে? তখন তিনি নাকি বলেছিলেন যে ব্রিটিশদের সাথে লড়াই করতে হবে, নিজের দেশ ভারতকে আর ভারতের জনগণকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্ত করতে হবে, আর তার জন্য তাকে সুস্থ সবল থাকতে হবে। তবেই তো তিনি লড়তে পারবেন। নয়তো তিনি যদি পঙ্গু হয়ে যান, তাহলে নিজের মাতৃভূমির জন্য লড়বেন কিভাবে? তিনি কি সত্যি লড়াই করতে গেছিলেন? হ্যাঁ দাদু ভাই, তোমাকে এবারে সেই ইতিহাসই শোনাবো। দাদা, দাদা, কি কি ব্যাপার ভাই নীরেন? কোনো খারাপ খবর পেলে নাকি? হ্যাঁ দাদা, পুলিশেরা আসছে, ওরা সব জেনে গেছে। যতীন আর তার সঙ্গী সাথীরা প্রস্তুত হলো কলকাতা ছেড়ে পালানোর উদ্দেশ্যে। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েক বছর। যতীন তার বেশ কিছু সঙ্গী সাথী নিয়ে গোপনে সাহায্য করে চলেছিল বিপ্লবীদের। কলিকাতায় তার হ্যারি অ্যান্ড কোম্পানি, এই কোম্পানিটির ব্যবসার আড়ালে সে গোপনে পাঞ্জাব সহ একাধিক এলাকায় গোপনে বিপ্লবী সমিতিগুলিতে আগ্নেয়াস্ত্র রপ্তানি করে চলেছিল। কিন্তু ইতিমধ্যেই মেজর সাহেব মিস্টার কিলবি ইংরেজ সরকারের খাস গুপ্তচর মারফত পেয়ে গেছেন সমস্ত খবর। যতীন তার চার সঙ্গী নীরেন, জ্যোতিষ, চিত্তপ্রিয় আর মনোরঞ্জনকে নিয়ে পাড়ি দিল বালাসরের পথে। কিন্তু কলিকাতায় মেজর সাহেবের নির্দেশে পুলিশ বাহিনী রীতিমতো খানা তল্লাশি শুরু করে দিল। আর সেই সূত্রেই তারা খুঁজে পেল এক গোপন চিঠি। স্যার, আমরা এই চিঠি পেয়েছি যতীনবাবুর হ্যারি অ্যান্ড কোয়ের দপ্তর থেকে। তাকেই বলা হয়েছে ওই লেটারতে? মিস্টার যতীন বাবুর কোনো নিউজ আছে কি? হ্যাঁ স্যার, এই চিঠিতে বালাসোনি ইউনিভার্সাল এম্পোরিয়াম থেকে বেশ কিছু অস্ত্রের রপ্তানির নির্দেশ দেওয়া আছে। ওকে, তবে তো মনে হচ্ছে মিস্টার যতীন বাবুর খোঁজ আমরা ওখানেই পাবো। এরপর কলিকাতা থেকে পাঠানো পুলিশ ও গোয়েন্দা বাহিনী মারফত অনেকে খোঁজাখুঁজির পর বালাসোরের ইউনিভার্সাল এম্পোরিয়াম থেকে জানতে পারা গেল যতীন আর তার সঙ্গীরা এই বালাসোর এলাকাতেই সম্ভবত লুকিয়ে রয়েছে। অতঃপর পুলিশ বাহিনী তাদেরকে ডাকাত হিসেবে ঘোষণা করে, এমনকি তাদের ধরে আনার জন্য অর্থমূল্যও ঘোষণা করা হয়। দাদা, ওরা তোমাকে ধরার জন্য এসব করছে। তুমি পারলে বালাসোন থেকে দূরে মাদ্রাজের দিকে চলে যাও। না ভাই চিত্ত, তোমাদের ছেড়ে গেলে আমার চলবে না। যদি কোরা পুলিশ আসেও, তো আমরা সবাই মিলেই লড়াই করব। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের বিপ্লবী আন্দোলন চলবে কি করে? সব কিছুই যে থমকে যাবে। না দাদা, তুমি পারলে ওদের নজর এড়িয়ে দূরে কোথাও চলে যাও। হ্যাঁ দাদা, সেটাই ভালো হবে। না ভাই, আমাদের বিপ্লবী দলের মূল মন্ত্রই যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে
ব্রিটিশদের সাথে লড়াই করা। তাই আমাদের মধ্যে সবাইকেই একসাথে থেকে আমৃত্যু এই লড়াইটা চালাতে হবে। আর আমার যদিও বা কিছু হয়, তাও আমাদের এই আদর্শ ঠিকই বেঁচে থাকবে। একজন যতীন মরলে আরো হাজার হাজার যতীন উঠে দাঁড়াবে এই ভারতের বুকে, এগিয়ে আসবে নিজের মাতৃভূমিকে স্বাধীন করতে। ব্রিটিশ পুলিশের চরেরা রটিয়ে দিল যে কয়েকজন ডাকাত আশ্রয় নিয়েছে এই এলাকায়। তাই যতীন আর তার দলের লোকেরা আশেপাশের কোনো গ্রামেই আশ্রয় পেলেন না। সবাই ভাবে তারাই বুঝি ডাকাত, আর যেচে কেই বা সাহেবদের খারাপ নজরে পড়তে চায়। তাই ময়ূরভঞ্জের সেই গ্রামের নদী পেরিয়ে তারা সবাই গা ঢাকা দিলেন জঙ্গলে। আচমকাই বন্দুক আর ভারী বুটের শব্দে যেন কেঁপে উঠল গোটা জঙ্গলটা। মনোরঞ্জন দূরবীনটায় চোখ লাগিয়ে দেখে বলল, দাদা, ওরা তো এসেই পড়লো একেবারে। এবারে কি করা যায় যতীনদা? ভয় পাস না কেউ, ভয় পাস না। ভুলে যাস না, আমরা সবাই ভারত মায়ের বীর সন্তান। আজ যদি মরতেই হয় তবে লড়াই করেই মরব। আমাদের হাতে যা অস্ত্র আছে তাই দিয়েই আমরা লড়াই লড়ব। এগিয়ে চলো সবাই, ওদের আক্রমণের উত্তর দিতেই হবে আমাদের। বন্দে মাতরম, বন্দে মাতরম। আচমকা আক্রমণ আর গভীর জঙ্গলের গাছগাছালির ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে লাগলো ব্রিটিশ সেনাদের দিকে। দিশেহারা হয়ে পড়ল তারা। নিমেষে বেশ কিছু ব্রিটিশ পুলিশ লুটিয়ে পড়ল মাটিতে। অতঃপর তারাও এগিয়ে এলো আক্রমণের উদ্দেশ্যে। মুহুর্মুহু গোলাবর্ষণে বিধ্বস্ত হয়ে পড়ল সেই অরণ্যভূমি। দুই পক্ষের গোলাগুলি আর বারবার বন্দে মাতারাম ধ্বনির মধ্যেই প্রায় 40 জন ব্রিটিশ সেনা জখম হলো সেখানে। নীরেন আর মনোরঞ্জনের শরীরের বেশ কিছু অংশ গুলিবিদ্ধ হয়েছে। সেই জখম অবস্থাতেই তারা ভারী বন্দুকটা দিয়ে মাথার পিছনে আঘাত করে ঘায়েল করল বেশ কয়েকজন সামনে এগিয়ে আসা পুলিশকে। চিত্তপ্রিয় তার দিকে ধীরে ধীরে গাছের আড়ালে গা ঢাকা দিয়ে এগিয়ে আসা এক পুলিশ মুহূর্তে ধরাশায়ী করলো নিজের বন্দুকের গুলিতে। যেন একটু উল্লাসেই তারা চেঁচিয়ে উঠল, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কিন্তু হঠাৎ করেই চিত্তপ্রিয় বেশ জোরে আর্তনাদ করে লুটিয়ে পড়ল যতীনের পাশে। বন্দে মাতরম। চিত্ত, চিত্ত, কি রে, কি হলো তোর? চিত্ত। কোনো উত্তরই এলো না তার দিক থেকে। যতীন দেখল চিত্তপ্রিয়র বুকের বাদিকটা ভিজে উঠেছে রক্তে। আর বুঝতে কিছু বাকি রইল না তার। কোনো মতে তাকে নিজের দিকে টেনে নিয়ে দু চোখে জল আর রাগ নিয়েই আবারও যতীন বন্দুকটা তুলে নিল হাতে। বেশ কিছুক্ষণ চলল তাদের লড়াই। কিন্তু আচমকাই ব্রিটিশ সেনাদের দিক থেকে কয়েকটা বুলেট এসে লাগলো যতীনের কাঁধে, হাতে আর হাঁটুর কাছে। এবারে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে। চিত্তপ্রিয় ঠিক পাশেই বসে পড়ল রক্তাক্ত আর বিধ্বস্ত। আস্তে আস্তে তার হাত থেকে পড়ে গেল ভারী বন্দুকটা। আবছা হয়ে এলো চোখের সামনে দৃশ্যটা। বাবা কি হলো দাদু? তারপরের ঘটনাখানা বড়ই কষ্টের দাদু ভাই। এই যুদ্ধে বাঘা যতীনও বেশ আহত হন। তাদেরকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানেই মারা যান। তার মানে কি তিনি শহীদ হয়েছিলেন দাদু? হ্যাঁ দাদু ভাই, নিজের দেশের জন্য যে মানুষ প্রাণ দেন তিনি তো শহীদই। কিন্তু তিনি চলে গেলেও তাঁর আদর্শ চিরকাল বেঁচে থাকবে মানুষের মনে। তাঁর জীবনের অনুপ্রেরণাতেই না জানি কত বীর ভারতীয় তরুণ এগিয়ে এসেছিল নিজের দেশের মুক্তির জন্য। না জানি এরকমই কত বাঘা যতীন জন্ম নিয়েছিল, ভারতের বুকে শহীদ হয়েছিল। তাই যতদিন আমাদের এই ভারত থাকবে
এই পৃথিবী থাকবে ততদিন তিনিও থাকবেন আমাদের মনের মধ্যে।